ঠিক আছে, আমরা জাস্ট আজকে আলোচনা করব জাস্ট 5টা ভাগ ইংলিশ লিটারেচারের ক্রোনোলজি। আচ্ছা, তার আগে আমরা জানি যে লিটারেচার জিনিসটা কি। লিটারেচার হলো, সাহিত্য জিনিসটা হলো, লিটারেচার ইজ দ্য মিরর অফ লাইফ, জীবনের আয়না বা দর্পণ বলা হয়। সাহিত্যিক বিখ্যাত স্কলারদের কথাতেই হলো যে জীবনের একটা দর্পণ বা মিরর হলো লিটারেচার। তো কিসের জন্য আয়না বলা হচ্ছে? যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কাজ কারবার করছি সেই জিনিসগুলোই আমরা লিটারেচারের মধ্যে উঠে আসছে। এমন না যে লিটারেচারের সব কিছুই কাল্পনিক, আমরা বাস্তবতাটাকে নিয়ে সেটার উপর বেস করে লেখালেখি করছি। তো সেই জিনিসগুলোর মাধ্যমে কি হচ্ছে, সমসাময়িক ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। শুধু সমসাময়িক যে কন্টেম্পোরারি ঘটনাগুলো না, ধরেন এই যে আমরা লিটারেচারের ভাগটা পড়ছি, হিস্ট্রিটা পড়ছি, যে পাস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যা হয়েছে সেটার একটা মানে একটা লুক আমরা দেখতে পাচ্ছি। বাট সেই সাথে শুধু লুকই না, এখানে পলিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো, রিলিজিয়াস ব্যাপার, ভৌগোলিক এনভায়রনমেন্টাল ব্যাপার, এই সবগুলো জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আসছে। কিভাবে আসছে? যেমন ধরেন ওল্ড ইংলিশ যে আমরা লিটারেচারটা দেখব, ওই সময় আমরা ভৌগোলিক যে অবস্থাগুলো কি অবস্থায় কন্ডিশনে ছিল সেইগুলো বুঝতে পারবো, মানে বোঝা যাবে। এবং ওটা পড়লেই, ওই সময়কার লিটারেচার পড়লেই আমরা ওল্ড ইংলিশ, যেরকম আপনাদের আমার সাথে এই কোর্সটা আছে ইংলিশ 12, এখানে একটাই টেক্সট, সেটা হলো বেওলফ। বেওলফ নামে একটা এপিক পোম আছে আপনাদের সাথে, আমাদের মানে এই টেক্সটটা আমাদের সিলেবাসে আছে, মিডে পড়বো আমরা ইনশাল্লাহ। এখানে এটা আপনারা পড়লে জাস্ট ওল্ড ইংলিশে কি হয়েছিল না হয়েছিল কন্টিনিউটি মোটামুটি বুঝতে পারবেন। কি ব্যাপারটা কি, সে সময়কার আর্থসামাজিক অবস্থা, যে মানুষজন জাস্ট খুব ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে টাইম পার করতো। 800-850 সাল থেকে 1000-এর মধ্যে কি হয়েছিল না হয়েছিল এডি, আফটার ডেথ অফ ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট। তো সেই জিনিসগুলো কীরকম, যে মানুষ সমুদ্রের জাস্ট মানে অ্যাডভেঞ্চারাস পিপল ছিল, তারা জাস্ট যুদ্ধবাজ জাতি ছিল। ওই সময় যেরকম ভাইকিংসের যেরকম টিভি সিরিজ আমরা দেখি, ওই রকম ব্যাপার স্যাপারগুলো, পাইরেটস ছিল বা ইয়া। তো ইংল্যান্ডের যে ইতিহাস, হিস্ট্রি, সাহিত্যের, লিটারেচারের ইতিহাস, সেটা হলো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ওখানে রাজত্ব করে গেছে। যেমন ডেনমার্ক থেকে, ফ্রান্স থেকে এরা এসে রাজ করে গেছে। তো ওই যে লিটারেচারটা আমরা পড়লে বুঝতে পারতেছি যে পলিটিক্যালি এরকম ব্যাপার ছিল, বাইরের দেশের আক্রমণ ছিল, জোরজার মুল্লুকতার ছিল, আবার আবহাওয়া খারাপ, পরিবেশ, ওয়েদারটাও কিন্তু ভালো ছিল না। কারণ ইংল্যান্ডের ওয়েদারটা এরকম যে নর্থ সি চ্যানেলের জন্য ইংল্যান্ডে ওই আশেপাশে সব সময় ঠান্ডা থাকে, প্রচণ্ড ঠান্ডা জায়গা, এবং সবসময় আমরা কি জানি ইংল্যান্ডে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয়। সো ভৌগোলিক ব্যাপারগুলো কিন্তু লিটারেচারের মাধ্যমে সব উঠে আসবে আর কি, সেই জন্যই মিরর বলা হচ্ছে। সো লিটারেচারের হিস্ট্রি পড়তে গেলে আমরা জাস্ট 5টা ভাগ দেখব। ওল্ড লিটারেচার, ওর মধ্যে 2টো ভাগ আছে, অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নর্মান। লিখতে হবে না, আমি জাস্ট যেহেতু ইয়াতে আছে, পিডিএফ আকারে আছে, ওখানে দেখে নিলেন, অসুবিধা নেই। ওল্ড লিটারের মধ্যে অ্যাংলো স্যাক্সন আছে, অ্যাংলো নর্মান। এটার ব্যাপটিক্যাল বা টাইম লাইন হলো 858 থেকে 1100 সালের মতো। অ্যাংলো নর্মান কনকোয়েস্টের পরে আছে হলো মিডল এজ। মিডল এজের ব্যাপটিক্যাল কি 1100 থেকে 1500 সাল। তারপরে আছে হলো রেনেসা পিরিয়ড। রেনেসার এটা হলো একটা ইটালিয়ান টার্ম, এই শব্দের অর্থ হলো রিবার্থ বা পুনর্জন্ম। তো এটা কেন রেনেসা পিরিয়ড বলা হচ্ছে এই সময়টাকে, আমরা জাস্ট যখন আমরা পড়বো তখন দেখব। সেটার টাইম লাইন হলো 1500 থেকে 1660। রেনেসার মধ্যে আবার কিছু ভাগ আছে। তো আমরা 3টা এজ লাইন পড়লাম, ওল্ড লিটারেচার, মিডল ইংলিশ, রেনেসা। এরপরে আছে হলো নিউ ক্লাসিক্যাল এজ। নিউ মানে হলো নিউ ক্লাসিক্যাল যে ক্লাসিক্স যে লিটারেচার, সেটার আবার নতুন করে আসা, নতুনভাবে ব্যাক করাটাকে নিউ ক্লাসিক্যাল এজ বলছে। এটা হলো 4 নম্বর ভাগ। 5 হলো 19th সেঞ্চুরি লিটারেচার। আর সবশেষে হলো ইংলিশ লিটারেচার সিন্স 1901 বা মডার্ন লিটারেচার বা মডার্ন পিরিয়ড, মডার্নিজম আর কি। সো মোটামুটি এই 6টা হলো, 5 বা 6টা ধাপ হলো লিটারেচারের ধাপ। সো ওল্ড ইংলিশে আমরা 2টো পার্ট পড়েছিলাম, 2টো ভাগ আছে, অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নর্মান। আর মিডল পিরিয়ডে সেরকম কোনো ভাগ নাই, ভাগ আছে হলো রেনেসা থেকে। রেনেসায় কয়েকটা ভাগ আছে, যেমন টিউডর এজ, এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন এজ, আর লেট রেনেসা বা পিউরিটান এজ। এরকম 4-5টা করে ভাগ আছে রেনেসায়। নিও ক্লাসিক্যাল এজেও 3টা ভাগ আছে। তারপরে 19th সেঞ্চুরি লিটারেচার সেখানে আছে হলো রোম্যান্টিসিজম, ভিক্টোরিয়ান এজ আর এডওয়ার্ডিয়ান এজ। এডওয়ার্ডিয়ান এজ অত ইয়া না, ভিক্টোরিয়ান এজ আর রোম্যান্টিসিজমটাই বেশি
ইম্পর্টেন্ট। আপনারা 10 ব্যাচের আপনারা লিটারেচারে কী কী কোর্স করেছেন গত সেমিস্টারে? লিটারেচারের কিছু ছিল? ইন্ট্রোডাকশন টু লিটারেচার। ওখানে কি হিস্ট্রিটা পড়েছিলেন যে ভাগগুলো? সো এই ভাগগুলো জানাটা জরুরি। সো কারণ আমরা লিটারেচারের বিভিন্ন ভাগ আমরা পড়ব, যেরকম এখন আমরা ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পড়ছি, এরপরে একটা সময় আপনাদের দেখবেন যে রেস্টোরেশন লিটারেচার থাকবে একটা, বা রোমান্টিক লিটারেচার, রোমান্টিক পোয়েট্রি, এগুলো পড়িয়েছি আমি, যেমন এলিজাবেথান এজের উপরে থাকবে। আবার একটা কোর্সই আপনাদের আছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার কিন্তু এলিজাবেথান এজের প্রোডাক্ট, এলিজাবেথান এজের প্রোডাক্ট। আর ইংলিশ লিটারেচার আমরা যে ওল্ড লিটারেচার বলছি, ওল্ডের পরে আসে মিডল এজ, এই দুটো এজের পরে এসে এই যে রেনেসা পিরিয়ড, এই সময় থেকে লিটারেচারটা ডেভেলপ করে এবং সব মানে ফুললি ফ্লারিশ করে হলো রেনেসা এসে। কারণ ওই সময় এলিজাবেথান এজটা ছিল। এলিজাবেথান এজকে ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ বলা হয়, মানে স্বর্ণের ঘোষিত মোড়ানো অধ্যায় বলা হয়। বিকজ ওই সময় শুধু লিটারেচারেই ডেভেলপ করে নাই, আর্থসামাজিক সব দিক দিয়ে ডেভেলপ করেছে। এলিজাবেথান কুইন এলিজাবেথ, উনিই সর্বপ্রথম এই স্প্যানিশ যে ওনার মানে স্পেন হোক ফ্রান্স হোক, ওদের যে অবৈধভাবে ইনভেড করার যে প্রবণতা ইংল্যান্ডে, ওগুলো শক্ত হাতে দমন করেছেন একজন মহিলা হয়ে। জাস্ট 29 ইয়ার্স ওল্ড এজে, জাস্ট 25 বছরের ক্ষমতায় আসেন, 29-30-এর মধ্যে এসে সব শক্ত হাতে দমন করেছেন। এবং উনি বিয়ে করলে গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হতে পারে, সেজন্য উনি বিয়ে করেননি। কারণ আমাকে বিয়ে করবে সে ক্ষমতার একটা চাপ সৃষ্টি করবে, ফোর্স করবে, জন্য উনি দক্ষ হাতে সামলেছেন। সো এই রেনেসা পিরিয়ডটাকে বলা হয়ে থাকে যে মানে গোল্ডেন এরা অফ ইংলিশ লিটারেচার, শুধু সাহিত্যে না অন্যান্য দিক দিয়েও। এবং কুইন এলিজাবেথ যেটা করেন যে উনি ওনার বাণিজ্যের যে সম্প্রসারণটা করার ওই সময় থেকে শুরু করেন। ওই সময়ে যেটা হয়, তাহলে আমরা কিন্তু শুধু লিটারেচার পড়ছি না, হিস্ট্রিটাও বুঝতে পারতেছি ওই সময় কী হয়েছিল। যেমন এলিজাবেথের এজেই ভাস্কো ডা গামা আমেরিকা আবিষ্কার করেছেন। এলিজাবেথার এজেই উনি এই যে কলোনি এক্সপ্যান্ড করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের এখানে এসেছিল, রাজ করেছিল, এটা শুধু এশিয়াতে না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে না, আমেরিকাতেও পর্যন্ত এরা গিয়ে রাজ করেছে। আমরা কিন্তু লিটারেচার আপনারা যে পড়ছেন, এটা হলো ইংলিশ লিটারেচার, আবার আমেরিকান লিটারেচারও আছে। আমেরিকান লিটারেচারের টাইম লাইনের সাথে কিন্তু এটা মিলবে না, কিছু মিল আছে আবার কিছু মিলবেও না। যেমন ইংলিশ লিটারেচারে যেরকম রোমান্টিসিজম আছে, আমেরিকান লিটারেচারেও রোমান্টিসিজম আছে। সো কিছু মিল অমিল আছে আর কি। আমি আমেরিকান লিটারেচারও একটা মনে হয় 4 থেকে 9 ব্যাচকে পড়াচ্ছি আর কি এই ইয়াতে আর কি। সো দেখেন, এরকম লিটারেচার পড়তে পড়তে ভিতরে আমরা ডিটেলস জিনিসগুলো, হিস্ট্রিটা জানতে পারছি, সেই সময়কার সাহিত্যিকদের কাজকর্মও দেখতে পাচ্ছি, আবার সেই সময়কার সমসাময়িক ঘটনাগুলোও দেখতে পাচ্ছি। সো আমি যে 5টা বা 6টা পিরিয়ডের কথা বললাম, এটার সাথে সাথে আমরা এখন জাস্ট একটু ওল্ড ইংলিশ লিটারেচারে কী ছিল এটা একটু দেখি। হ্যাঁ, তো এই সময় মানে মূলত কবিতার মাধ্যমেই মানুষ, ওই ওরাল ট্রেডিশনের মাধ্যমে মানুষ তাদের কমিউনিকেশনগুলোর বা মানে ইতিহাসগুলো মানুষের জানা গিয়েছে, আর ওরালি হয়েছে। আর এই সময়ে রাইটিং অত প্রেফারেন্সে ছিল না, কারণ তখনও ওই লেখার যে উপকরণগুলো সেভাবে করে আবিষ্কৃত হয়নি। যেমন আমরা যে টেক্সটটা পড়বো ওল্ড ইংলিশে, বেওলফ, সেটা ছিল একটা পাথরে খোদাই করে করে লিখে রেখেছিল। সেটাই কিছু মানে সবগুলো লাইনও বোধহয় খুঁজে পাওয়া যায় না, ওরা সংরক্ষণ করে একটা লাইব্রেরিতে রেখে দিয়েছে। সেখান থেকে আমরা এখন টেক্সট আকারে এগুলো পড়াশোনা করছি। আর অ্যাংলো স্যাক্সন পিরিয়ড ছিল হলো ওল্ড ইংলিশের টাইম লাইন। অ্যাংলো স্যাক্সন ছিল আর নরমান কনকোয়েস্ট ছিল। তো অ্যাংলো স্যাক্সন যে পিরিয়ডটা ছিল, সেখানে 3টা গোষ্ঠী, 3টা ট্রাইব মিলে এই রাজ্য শাসন করেছে, অ্যাঙ্গলস, জিউটস অ্যান্ড স্যাক্সনস। এটা হলো 3টা ট্রাইব এসে বহির্বিশ্ব থেকে এসে, বাইরের এরিয়া থেকে এসে ওই উপকূলে সমুদ্র পথে এসে ইংল্যান্ডে এসে রাজত্ব করত। তো এদের এই টাইম লাইন, এরা 600 বছর ধরে রাজ করে গিয়েছে ইংল্যান্ডের উপরে। সো ইংলিশ লিটারেচার দেখেন, এখানেও কিন্তু বিভিন্ন বাইরের জনগোষ্ঠী এসে রাজ করে গিয়েছে, এবং বিভিন্ন সংস্কৃতির, কালচার, রেসের, নৃগোষ্ঠীর মানুষ এখানে। আমেরিকা যেরকম, ইংল্যান্ডেও ওরকম সে অবস্থা আর কি। শুধু তাই না, ইংরেজির যে ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু প্রভাবিত। অনেক ফ্রেঞ্চ ভাষা আমরা কথাগুলো ইয়াতে বলতেছি আর কি, নর্মাল ল্যাঙ্গুয়েজে, যেমন রেস্টুরেন্ট, ফ্রেঞ্চ ভাষা। তারপরে আরও ব্যাপার স্যাপার আছে, যেমন কবি সাহিত্যিকরাও বিভিন্ন ওয়ার্ড
দিয়ে সমৃদ্ধ করেছেন ইংলিশ লিটারেচারকে। যেমন শেক্সপিয়ার তো মনে হয় 1700 ওয়ার্ড নিয়ে আসছেন, বুঝেছেন? 1700 ওয়ার্ড ইংরেজি সাহিত্যে, মানে ওনার করা ওয়ার্ড। যেমন আজকে আমরা যেটা বলছি যে বিউটিফুল, এই বিউটিফুল ওয়ার্ডটা শেক্সপিয়ারের আবিষ্কার, উনি করে এনেছেন। তবে কিছু পার্থক্য আছে, যেমন শেক্সপিয়ারের সময়ে যে কবিতাগুলো ছিল তখন কিন্তু ভাষা অন্য ছিল, সেই ভাষাটা এখন সেকেলে হয়ে গেছে, সেটা এখন আর চল নাই, বাট ওটার যে ভাবটা সেটা আমরা ওটার যে এসেন্সটা নিয়ে আমরা সেভাবে করে ইংলিশে আমরা করি, পড়াশোনা করি আর কি। তো বিওলফ একমাত্র সেই মিডল এজের ওল্ড এজের ক্রিয়েশন ছিল। এটা বেওলফ কবিতাটা এক ধরনের এপিক পোয়েম। এপিক পোয়েমের বৈশিষ্ট্য হলো যে লং, বড় ব্যাখ্যামূলক একটা কবিতা, বাট টপিক বা থিমটা হলো ছোট্ট একটা টপিক, যেমন কোনো নায়কের হিরোইজম। এটা এর ধরনের ছোট্ট একটা টপিকে বড় করে বিশাল করে গ্র্যান্ড করে ওয়েতে লেখা হলো এপিক পোয়েম। আবার এপিক পোয়েমের মতো আরেক ধরনের পোয়েম আছে, সেটা হলো মক এপিক। এটা পরবর্তীতে কবিরা ওটা ডেভেলপ করেছেন। মক এপিকটা কি, যে একই জিনিস এপিক পোয়েমের মতোই, কিন্তু একটা ছোট্ট হাস্যকর বা তুচ্ছ বিষয় নিয়ে জিনিসগুলো, কবিতাগুলো বানানো হয়। তো এই ধরনের মক এপিক যে আসলো, সেটার কারণ কি? কারণ হলো সমাজের অব্যবস্থা। যেমন সমাজের বিভিন্ন ধরনের অনাচার অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই, ভয়েস রেজ করার জন্য কবি সাহিত্যিকরা কী করতেন? স্যাটায়ার, ব্যঙ্গাত্মক লেখালেখির মাধ্যমে সমাজে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেন। সো মক এপিকটা এরকম ছিল। আলেকজান্ডার পোপের এজ অফ সেন্সিবিলিটির সময়, এই যে রেস্টোরেশন পিরিয়ড নামে একটা পিরিয়ড আছে পরবর্তীতে, সেই সময় আলেকজান্ডার পোপ লিখেছিলেন রেপ অফ দ্য লক। আচ্ছা, রেপ মানে তো আমরা জানছি, রেপ অফ দ্য লক মানে হলো চুলের যে কার্ল, ধরেন কারো চুল কোকড়া, তার একটা অংশ কেটে নেওয়া হলো লক। সো এরকম একটা তুচ্ছ বিষয়ে উনি মক এপিক লিখেছিলেন। যে এটা কিসের জন্য লিখেছিলেন? যে ওই সময়ের নারীরা কী করতো, যে হাজব্যান্ডদেরকে দাম দিত না, তারা বিভিন্ন ধরনের, অভিজাত নারীরা বিভিন্ন ধরনের টি পার্টি করছে, মহিলারা আলোচনা করতেছে, বাট স্বামীর প্রতি কোনো খেয়াল নাই, আবার কুকুর বিড়ালদের সাথে তাদের খুব ভাব, এরকম তুচ্ছতা ছিল বিষয়ে এরকম কবিতা লিখেছেন। এপিকের এগেনস্টে মক এপিক এসেছে, তারপরে বিভিন্ন ধরনের স্যাটায়ার এসেছে, যেমন গ্যালিভার্স ট্রাভেলস, আমরা বিখ্যাত এটা একটা অনেক বড় স্যাটারিক্যাল একটা ক্রিয়েশন। কীরকম? এই গ্যালিভার্স ট্রাভেলসের মাধ্যমে জোনাথন সুইফট, যিনি লিখেছেন, সমাজের যে অন্যায় অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। এই যে গ্যালিভারের বোধহয় একজন যে ডিম ভাঙবে নাকি কোন কাজ আগে করবে, কোন কাজ পরে করবে, তারা দুইটা পার্টি হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে বুঝাইছে যে রাজনৈতিক যে পলিটিক্যাল লিডাররা তুচ্ছ কারণে দিনের পর দিন সময় নষ্ট করছে। এটার ভিতরে হয়তো আমরা শিশু তো মানে বাচ্চাদের একটা বই বলে আমরা মানে ছোটোবেলায় জেনেছি, বাট এটা অনেক সূক্ষ্ম ব্যাপার, সাটল ডিটেলস আছে আর কি, যেটা খুবই উল্লেখযোগ্য একটা পলিটিক্যাল স্যাটায়ার ছিল সেই সময়কার। যদিও ব্যান্ড হয়েছে, এই সমস্ত কবি সাহিত্যিক কিন্তু অনেক তারা হ্যারাস হয়েছেন পদে পদে, তাদেরকে জেলে কারাবরণ করতে হয়েছে, জেলে যেতে হয়েছে, বাট তারা শেষ পর্যন্ত তাদের এই লেখা অমর হয়ে রয়েছে। আরেকটা জিনিস হলো যে ইংলিশ লিটারেচার যে আমরা পড়ছি, যে সাহিত্যিকদেরকে জানতেছি, ওনাদের জীবদ্দশায় অতটা জনপ্রিয় ছিলেন না। ওরা চলে যাওয়ার পরে ওনাদের বেশি জনপ্রিয় হয়েছে। তবে শেক্সপিয়ারের ক্ষেত্রেও এরকম কন্ট্রোভার্সিয়াল ছিল যে ওনার অতটা বড় ঘরের ছিলেন না, প্রথমে একটু গরিবী হালতে ছিল, পরে উনি চলে যাওয়ার পরে আজকে শেক্সপিয়ার এত জনপ্রিয়। তো জনপ্রিয় হওয়ার কারণ কি? কারণ হিউম্যান ইমোশন এবং সাইকোলজি নিয়ে উনি লিখেছেন। এমনি নর্মালি নায়ক নায়িকা ভিলেন থাকে, বাট শেক্সপিয়ারের থিম ছিল হিউম্যান ইমোশন। যে এই জিনিসগুলো ক্ষুদ্র ব্যাপারগুলো আমাদেরকে এখনও টানে, যে জন্য শেক্সপিয়ারের উপন্যাসের আবেদন আজ পর্যন্ত কমে যায়নি। রোমিও জুলিয়েটের এখন পর্যন্ত রোমিও জুলিয়েট মানুষ অভিনয় করছে, নর্থ সাউথে হোক, যে কোনো ইউনিভার্সিটিতে হোক। হ্যামলেটে কি তাদের মধ্যে কনফিউশন। হ্যামলেট কি করছে? হ্যামলেটের বাবা মারা গিয়েছে, হ্যামলেটের চাচা তার মায়ের সাথে অবৈধ সম্পর্ক করছে। হ্যামলেট কীভাবে প্রতিশোধ নেবে? প্রতিশোধ নিতেই পারে, বারবার তার মনের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, টু বি অর নট টু বি, করবো কি করবো না। সো এই ধরনের সাইকোলজিক্যাল ট্রমাগুলো শেক্সপিয়ার নিয়ে কাজ করেছেন শেক্সপিয়ার। এবং উনি শুধু কমেডি লিখেন নাই, উনি ট্র্যাজেডি লিখেছেন, আবার নতুন এক ধরনের জনরা উদ্ভাবন করেছেন, সেটার নাম হলো ট্র্যাজিকমেডি। ট্র্যাজেডিও আছে, আবার কমেডিও আছে। সো এগুলোর জন্যই শেক্সপিয়ার আজকে 2000 বছর পরেও
আজকে সবার মধ্যে বেঁচে আছে। সো অন্যান্যরা কিন্তু এমনভাবে হননি। আচ্ছা, আমরা ওল্ড ইংলিশ থেকে সরে আসছিলাম। 5th আর 6th সেঞ্চুরিতে তারা জার্মান ওয়ারিয়ার্স একজন ছিলেন বেওলফ নামে, গিটল্যান্ড থেকে, জার্মানির গিটল্যান্ড থেকে আসা একজন সাহসী সৈনিক, তার উপরেই বেস করে লেখা। ওটা আমরা পরে পড়বো বেওলফ, বাট আমি জাস্ট হিস ওভারঅল টাচ দিচ্ছি এই সময় কী হয়েছিল অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। আর বেওলফ কবিতাটা ছিল 300 লাইনের একটা কবিতা। আর যখন রিটেন টেক্সট বেওলফ লেখা হয়েছে, লেখার পরে আবার রিটেন টেক্সট আবিষ্কার, মানে ওটা ধরেন লেখা হয়েছে 350 বছর আগে, লেখার পরও 350 বছর পরে ওটা উদ্ধার করেছে, মানে থেকে আর কি নৃতাত্ত্বিক যারা করে ভূগর্ভস্থ জিনিস খুঁড়ে টুড়ে বের করেছে, কারণ তখন তো ওইভাবে ছিল না। এগুলো তো প্রাচীন স্ক্রিপচারগুলো ওরকম করি তো, যে প্রত্নতাত্ত্বিক জিনিস যেরকম করে বের করে সেরকম করে বের করে খুঁজে পাওয়া গিয়েছে বেওলফের টেক্সটটা। তারপরে এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের পরে এসে নরমান কনকোয়েস্ট শুরু হয়। 1066 সালে উইলিয়াম দ্য কনকারার নামে একজন লোক, ওনার সাথে 12:06 বাজে, আমাকে 5 মিনিট সময় দেন। আচ্ছা, এরকম ছিল আর কি। 1066 সালে নরমান কনকোয়েস্ট শুরু হয় উইলিয়াম দ্য কনকারের নেতৃত্বে। উনি আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে ইংল্যান্ডে এসে প্রতিস্থাপিত করেন, যে এতদিন পর্যন্ত যে ভাষা ছিল এখন আবার সরকারি সব ভাষায় ফ্রেঞ্চ আসবে, মৌখিক ভাষাও ফ্রেঞ্চ হবে। এরকম করে বিভিন্ন ভাষার রাজত্ব বিভিন্ন সময়ে যারা শাসন করে গেছে তারা সেরকমভাবে চালাইছে আর কি। সো আসলে এই ধরনের যে অ্যাংলো নরমান হোক বা অ্যাংলো স্যাক্সন হোক, এরা আসলে সি রোভার্স, মানে সমুদ্রে অভিযানকারী লোকজন ছিল যারা স্ক্যান্ডিনেভিয়া থেকে এসেছিল। স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের 5টা দেশের সমন্বয়ে স্ক্যান্ডিনেভিয়া গঠিত, ডেনমার্ক, নেদারল্যান্ড, এরকম আরও 3টা দেশ মিলায় আর কি। তো এরা আবার পরবর্তীতে ইংল্যান্ডের পাশাপাশি ফ্রান্সের নর্দার্ন উত্তর পার্টেও তারা গিয়ে কনকোয়েস্ট জয় করে, যার জন্য এই অ্যাংলো নরমান পিরিয়ডের নাম অনুযায়ী ফ্রান্সের একটা জায়গার নাম এখনও নরম্যান্ডি। ওখান থেকে নরম্যান্ডি নামে একটা জায়গা আছে কিন্তু ফ্রান্সে। তাহলে দেখেন জায়গাগুলোর নামও প্রভাবিত হচ্ছে, ইনফ্লুয়েসড হচ্ছে। সো এরপরে ওখানে গিয়ে আবার ওই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওখানেও নিয়ে যায়। আচ্ছা, এটা গেল ওল্ড ইংলিশ সম্পর্কে একটা ওভারঅল একটা আইডিয়া। নেক্সট আমরা জাস্ট যেহেতু এখন আমার কাছে এই মুহূর্তে মার্কার নাই, প্লাস নাই, টিভিটার সমস্যা, তাহলে আমি মার্কার বলে দিতাম, লিখে দিতাম। সো নেক্সট ক্লাসে আমরা স্লাইডগুলো একটু দেখবো। স্লাইডগুলো নিয়ে আসলে, মানে আপনার যদি পিপিটিটা, পাওয়ার পয়েন্টটা যদি আপনার ফোন থেকে নিয়ে আসতে পারেন তাহলে সুবিধা হয়, তাহলে আর টিভিও দেখা লাগে না। সো মানে জাস্ট সবারই তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক আর কি। সো নেক্সট দিন আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, অফ করে দাও।